নমস্কার, আপনারা দেখছেন গাজল মহাবিদ্যালয়া ইউটিউব চ্যানেল। অবশেষে বহু প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গেও এসআইআর শুরু হচ্ছে ১লা নভেম্বর থেকে। এই এসআইআর শুরুর আগে যে বিষয়গুলোতে আপনাদের সতর্ক থাকা প্রয়োজন এবং যে বিষয়গুলো আপনাদের অবশ্যই জানা দরকার, সেই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শুরু করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, যেগুলো এসআইআর শুরু হওয়ার আগেই আপনাদেরকে করতে হবে। প্রথম, ২০০২ সালের যে ভোটার লিস্ট পাবলিশ করা হয়েছে, সেই ভোটার লিস্টটি আপনারা অবশ্যই আপনাদের কাছে ডাউনলোড করে রাখুন অথবা প্রিন্ট আউট করে রাখুন এবং সেখানে চেক করুন আপনাদের বাবার অথবা মায়ের নাম রয়েছে কিনা। এই কাজটি করার পর অবশ্যই আপনারা ভোটার কার্ডে যদি কোনো ত্রুটি থাকে, ভুল থাকে, সেগুলো কিন্তু সংশোধন করে নিতে পারতেন। যাই হোক, এখন আর সময় নেই। যা রয়েছে। চাইলে আপনারা কারেকশানে দিতে পারেন। দ্বিতীয় নাম্বার, অবশ্যই আপনাদের যে আধার কার্ড রয়েছে, সেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এবং এই যে ভোটার কার্ড, এর সঙ্গেও কিন্তু মোবাইল নাম্বারটি অবশ্যই এবং আধার লিঙ্ক অবশ্যই করিয়ে নেবেন। এই কয়েকটি কাজ আপনাদেরকে এসআইআর শুরু হওয়ার আগেই কিন্তু করতে হবে। না হলে কিন্তু আপনারা যে কোনো মুহূর্তে, যে কোনো সময় সমস্যায় পড়তে পারেন। প্রথমে যে বিষয়টি আলোচনা করছি সেটি হলো এসআইআর এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কি নথি প্রয়োজন এই এসআইআর এর জন্য। এ বিষয়ে যে বলা হয়েছে, এসআইআর এর জন্য প্রত্যেকের বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন বুথ লেভেল অফিসারেরা। সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেওয়া ১১টি নথি দিতে হবে। বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে। কমিশন সূত্রের খবর, দু একটি পরিবর্তন ছাড়া বিহারের মতো পশ্চিমবঙ্গেও একইভাবে এসআইআর হবে। সেই অনুযায়ী রাজ্যে ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না। এই তালিকায় নাম দেখাতে পারলে এবারের এসআইআরে তাদের নাম উঠে যাবে। এসআইআর এর ১১টি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন। সুপ্রিম কোর্ট পরিচয়পত্র হিসেবে আধার কার্ড গ্রহণ করতে বলেছে। কমিশন জানিয়েছে ওই ১১টি নথির মধ্যে যে কোনো একটি নথি এবং ২০০২ সালের ভোটার তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ করতে পারলেই তালিকায় নাম উঠে যাবে। যে ১১টি নথির কথা কমিশন বলেছে, সেই ১১টি নথি হলো: ১ নাম্বার, কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র যদি থাকে। ২ নাম্বার বলেছে ১৯৮৭ সালের ১লা জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো একটি নথি। ৩ নাম্বার, জন্ম শংসাপত্র। ৪ নাম্বার, পাসপোর্ট। ৫ নাম্বার, মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র। ৬ নাম্বার, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র। ৭ নাম্বার, ফরেস্ট রাইট সার্টিফিকেট। ৮ নাম্বার, জাতিগত শংসাপত্র। ৯ নাম্বার, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার। ১০ নাম্বার, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার। ১১ নাম্বার, জমি অথবা বাড়ির দলিল। এই যে ১১টি ডকুমেন্টের কথা উল্লেখ করেছে, এই ১১টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখাতে পারলেই কিন্তু আপনার এসআইআর এর নাম উঠে যাবে। তো আপনাদের এই বিষয়টা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল যে এসআইআর এর জন্য কোন ডকুমেন্টের প্রয়োজন। এবারের যে বিষয়টি সেটি হলো কাদের নাম বাদ পড়বে, এসআইআর এ কাদের নাম বাদ পড়বে। এখানে বলেছে ২০০২ সালের ভোটার তালিকায় পরিবারের কোনো নাম নেই এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন। ভোটার তালিকায় থাকা সব মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ পড়বে। যারা অন্যত্র চলে গিয়েছেন বা যাদের নাম দুটি এপিক নম্বর দু জায়গায় রয়েছে, তাদের নাম এক জায়গা থেকে বাদ পড়বে। কারচুপি করে তালিকায় নাম তোলা ব্যক্তিরা অবৈধ ভোটার। এক্ষেত্রে বিশেষত বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করা হয়েছে। কমিশন মনে করছে কারচুপি করে ওই ১১টি নথির মধ্যে কোনো একটি নথি তৈরি করা গেলেও ২০০২ সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বাবা বা মায়ের নাম দেখাতে পারবে না। স্বাভাবিকভাবেই তখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে। ভারতের নাগরিক প্রমাণ করতে না পারলে নাম বাদ যাবে। তো শুনতেই পেলেন কাদের নাম বাদ যেতে পারে।